আসসালামু আলাইকুম। আজকে মৌলিক সাধারণ জ্ঞানের সমাজবিজ্ঞান বিষয়ের ৫ নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকে আলোচনা করব ইন্টারমিডিয়েট সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের ৩য় অধ্যায়ের যে টপিক, সেটা হচ্ছে আমাদের প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা। তো প্রথমে আমরা জানব যে প্রত্নতত্ত্ব কী। প্রাচীনকালের মানুষের জীবনযাত্রা সম্পর্কে জানার জন্য তাদের ব্যবহার্য জিনিসপত্র পরীক্ষা নিরীক্ষা করার যে সমীক্ষা বা অধ্যয়নই হচ্ছে প্রত্নতত্ত্ব। তো আমরা জানি যে আমাদের যে ইতিহাস আমরা যতটুকু জানি এটাকে তো ইতিহাস বলে। তো ইতিহাসেরও আগে যে সময়টা আছে সেটাকেই বলা হয় প্রাগৈতিহাসিক কাল, অর্থাৎ ইতিহাস আবিষ্কার বা ইতিহাস লেখার আগের যে কাল। তো প্রত্নতত্ত্ববিদগণ এই ইতিহাসের আগে অর্থাৎ প্রাগৈতিহাসিক কালকে 5টি ভাগে ভাগ করেছে। তো সেটা সম্পর্কে আমরা দেখব। প্রাগৈতিহাসিক কালকে 5টি ভাগে ভাগ করা হয়, অর্থাৎ প্রত্নতত্ত্ববিদগণ 5টি ভাগে ভাগ করেছেন। প্রথম যে ভাগ সেটা হচ্ছে প্রথম যে যুগ সেটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, তারপর হচ্ছে নব্য প্রস্তর যুগ, তারপরে তাম্র যুগ, ব্রোঞ্জ যুগ এবং লৌহ যুগ। তো প্রাচীন প্রস্তর যুগ হচ্ছে ইতিহাস অর্থাৎ প্রাগৈতিহাসিক কালের সবচেয়ে প্রাচীন যুগ, এবং এই যুগের মানুষগুলো প্রথম আগুনের ব্যবহার জানে। তো পরীক্ষায় আসতে পারে যে আগুনের আবিষ্কার হয় কোন যুগে, সেটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ। তারা গুহাবাসী ছিল এবং তারা গুহায় বিভিন্ন ধরনের চিত্রকর্ম অঙ্কন করত, এটারও সন্ধান পাওয়া গেছে। আর সবচেয়ে বড় আবিষ্কার ছিল এখানে যে পাথরের ব্যবহার। তারা পাথর কেটে কেটে বিভিন্ন হাতিয়ার ব্যবহার করত, যা দিয়ে তারা পশু শিকার করত। পরবর্তী যুগটা হচ্ছে নব্য প্রস্তর যুগ। এটা বর্তমান ভূমধ্য সাগর এবং গ্রিক এবং ব্রিটেনের আশেপাশে এই যুগের সন্ধান পাওয়া যায়। তো এই নব্য প্রস্তর যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার সেটা হচ্ছে কৃষি। তারা কৃষির উদ্ভব ঘটায় প্রথম, তারপরে চাকার ব্যবহার পাওয়া যায়। তো যখনই নব্য প্রস্তর যুগে চাকার ব্যবহার শুরু হলো তখনই এই চাকার উপর ভিত্তি করে মৃৎশিল্পের বিকাশ ঘটলো, তারপরে শিল্প কলকারখানা গড়ে উঠলো। তারপরে হচ্ছে সবচেয়ে বড় যে বিষয়, এই চাকার উপর ভিত্তি করে তারা বিভিন্ন যানবাহন তৈরি করতেও সক্ষম হলো। পরবর্তী যুগ হচ্ছে তাম্র যুগ, অর্থাৎ এখানে তামার ব্যবহার আসে। তো এই তামার ব্যবহারটার কারণে তখন এই প্রস্তর যুগ অর্থাৎ পাথরের তৈরি হাতিয়ারের পরিবর্তে তারা তামার তৈরি হাতিয়ার ব্যবহার করতে শিখলো। তারপরে আসলো ব্রোঞ্জ যুগ, অর্থাৎ এই যুগে তারা এই যুগের মানুষগুলো এসে এই তামা এবং টিনের সংমিশ্রণে একটা সংকর ধাতু তৈরি করতে সক্ষম হলো, সেটা হচ্ছে ব্রোঞ্জ। এই ব্রোঞ্জের অস্ত্র তারা ব্যবহার করা শিখলো। সর্বশেষ যে যুগ সেটা হচ্ছে লৌহ যুগ। আমরা জানি লৌহ যুগ, লৌহের ব্যবহার শুরু হয় হচ্ছে এশিয়ার মাইনরে, অর্থাৎ বর্তমান যে তুরস্কের ইস্তাম্বুল শহরের আশপাশ এই অঞ্চলটাকে একসময় বলা হতো এশিয়ার মাইনর। তো এখানে প্রথম লোহার আবিষ্কার দেখা যায়। তার মানে বোঝা গেল এখান থেকে আমাদের মৌলিক সাধারণ জ্ঞান আসতে পারে কোন যুগে কি আবিষ্কার হয়েছে। তো পরবর্তীতে আমরা দেখব বাংলাদেশের প্রত্নতত্ত্ব কিছু স্থান। তো বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থানসমূহের মধ্যে আমরা এখানে 5টি প্রত্নতাত্ত্বিক স্থানকে বেছে নিয়েছি। তো বিভিন্ন পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন হয়, যেহেতু আমাদের সমাজবিজ্ঞানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে সেহেতু মৌলিক সাধারণ জ্ঞানে কিন্তু এখান থেকে প্রশ্ন হওয়ার সুযোগ আছে। তো প্রথমে আমরা আলোচনা করব ওয়ারী বটেশ্বর। আমরা জানি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন যে প্রত্নতাত্ত্বিক স্থান সেটা হচ্ছে ওয়ারী বটেশ্বর। সেটা আজ থেকে প্রায় 2500 বছর আগে যে নরসিংদী জেলা, সেই নরসিংদী জেলার বেলাব উপজেলার ওয়ারী এবং বটেশ্বর এই দুটি গ্রামে কিন্তু এই ওয়ারী বটেশ্বরের সন্ধান পাওয়া যায়। তো 2010 সালের দিকে এটা মাটি খনন করে প্রথম আবিষ্কার করা হয়, এবং এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান। পরবর্তীতে আমরা দেখব হচ্ছে পাহাড়পুর। পাহাড়পুরের আরেক নাম হচ্ছে সোমপুর বিহার। আমরা জানি প্রাচীন বাংলার সবচেয়ে বড় যে রাজবংশ ছিল সেটা হচ্ছে পাল বংশ, আর এই পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন ধর্মপাল। সেই ধর্মপাল কিন্তু সোমপুর বিহার নির্মাণ করেন। তো এটা হচ্ছে নওগাঁ জেলায় অবস্থিত। এখান থেকে এ ধরনের প্রশ্ন আসতে পারে। পরবর্তীতে আমরা আলোচনা করব মহাস্থানগড়। আমরা জানি মহাস্থানগড় হচ্ছে বগুড়া জেলায় অবস্থিত, রাজশাহী বিভাগের মধ্যে, এবং মহাস্থানগড় হচ্ছে করতোয়া নদীর তীরে অবস্থিত। এটা ছিল প্রাচীনকালে যে জনপদ পুন্ড্র, সেই পুন্ড্রের রাজধানী পুন্ড্র নগর। তো এখান থেকেও প্রশ্ন আসতে পারে। তারপরে পরবর্তীতে আমরা আলোচনা করব ময়নামতি। ময়নামতি আমরা জানি কুমিল্লায় অবস্থিত, আর মানিকচন্দ্র যে ছিল রাজা তার স্ত্রী ময়না, সেই ময়নামতির নাম অনুসারে তার নামকরণ করা হয়েছে ময়নামতি এই অঞ্চলের নাম। তো এখানে আছে শালবন বিহার আছে, আনন্দদেবের ভিটা আছে। সর্বশেষ আলোচনা করব হচ্ছে সোনারগাঁ। আমরা জানি যে 12 ভূঁইয়াদের যে নেতা ছিলেন ইসা খাঁ, সেই ইসা খাঁ কিন্তু সোনারগাঁ
সেখানে রাজধানী স্থাপন করেছিলেন বাংলার। তখন ছিল দিল্লির সম্রাট আকবরের আমলে। তো এখানে কিন্তু বাংলাদেশের লোকশিল্প জাদুঘর আছে, এখানে সেই প্রাচীন বাংলার গ্র্যান্ড ট্রাঙ্ক রোড আছে। সব মিলে এখান থেকে মোটামুটি একটু ধারণা দিলাম। তো এগুলো কিন্তু বিস্তারিত পড়তে হবে। তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বিশেষ করে গুচ্ছতে কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে। বিশেষ করে আমাদের ইতিহাস ঐতিহ্য জানার জন্য কিন্তু আমাদের প্রত্নতাত্ত্বিক স্থান সম্পর্কে আমাদের বিস্তার ধারণা থাকতে হবে। সেই জন্য যে কোনো পরীক্ষার জন্যই কিন্তু এই প্রত্নতাত্ত্বিক স্থানগুলো থেকে প্রশ্ন হয়। তো এখান থেকে কিন্তু আমাদের বিস্তারিত পড়তে হবে। আপাতত মোটামুটি একটা কনসেপ্ট দিলাম। আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নগর সভ্যতা। তো আমাদের এই উপমহাদেশে একটা নগর সভ্যতার আবিষ্কার হয়েছিল, সেটার নাম হচ্ছে সিন্ধু সভ্যতা। আমরা জানি যে ভারতবর্ষের যে সিন্ধু নদ আছে সেটা পাকিস্তান এবং ভারতের মাঝে, এই সিন্ধু নদের তীরে কিন্তু সিন্ধু সভ্যতা গড়ে ওঠে এবং এটাই প্রথম নগর সভ্যতা হিসেবে পরিচিত। এটা হচ্ছে পাকিস্তানের যে লারাকানা জেলায় অবস্থিত, সেটা হচ্ছে হরপ্পা এবং মহেঞ্জোদারো নামক যে দুটা জায়গা আছে, সেখানেই কিন্তু এই আধুনিক সভ্যতার সন্ধান পাওয়া যায়। তো এটা ছিল একটা নগর সভ্যতা, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। তো আজকে আমাদের এইটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।